This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় একটা আপডেটে আমাদের নজর রাখতেই হবে। পূর্ব বর্ধমানে সেখানে জঙ্গির হানি ট্র্যাপ, পূর্ব বর্ধমানে ধৃত জঙ্গি হামিমের হানি ট্র্যাপ। আর কি তথ্য উঠে আসছে? ঝাড়খণ্ড থেকে হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে এবারে গ্রেফতার করেছে পুলিশ এবং তথ্য হাতাতে ধৃত মহিলাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করতো হামিম, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই ধৃত শামীম সে কিনা এবারে হানি ট্র্যাপ, সেই হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একেবারে দেখো, হানি ট্র্যাপের মাধ্যমেই বিভিন্ন তথ্য সংগ্রহ করত। আর এসটিএফ এর গোয়েন্দারা তাকে ধরলো এই হামিমের সূত্র ধরেই। হামিমকে একদিকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে যখন তার মোবাইল ফোন এসটিএফ এর গোয়েন্দারা তারা তল্লাশি চালায়, তখন তার মোবাইল ফোনে কিন্তু তার বান্ধবীর সন্ধান আসে। সেখানে দেখে অর্পিতা, এবং তারপরে কিন্তু সেই নাম্বার এবং তার সিডিআর অর্থাৎ কল ডেটা রেকর্ডার সেটা যখন সার্চ করা শুরু করে, দেখে যে এই যে অর্পিতা, তার সঙ্গে কিন্তু হামিমের যোগাযোগ কিন্তু প্রতি সময় হতো। তারপর যখন তার আরও ফোনের ইন ডিটেলস শুরু করে, তখন দেখা যায় যে এই যে হামিম সে বিভিন্ন সময় এই অর্পিতাকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিত। অর্পিতা কিন্তু হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করত, এবং তথ্য সংগ্রহ করে কিন্তু তাদের যে একেবারে যে গুপ্তচর রয়েছে, গুপ্তচর সংস্থা, তাদের কিন্তু সমস্ত তথ্য দিত। আর এই জায়গা দিয়ে কিন্তু যেটা তদন্তকারীরা মনে করছেন যে এই অর্পিতা সে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এই সংগঠনের। এবং শুধু তাই নয়, হামিমের সঙ্গে যোগাযোগ রাখা শুধু নয়, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের গতিবিধি শুধু নিয়ন্ত্রণ বা গতিবিধি নজরদারি নয়, বিভিন্ন যে তাদের যে তথ্য রয়েছে, যে একেবারে কনফিডেন্সিয়াল তথ্য, সেই তথ্যগুলো সে সংগ্রহ করত এবং সংগ্রহ করে কিন্তু হামিমকে দিত, এবং হামিম কিন্তু বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত। এবং একাধিক কিন্তু গুপ্তচর সংস্থার সঙ্গে যে অর্পিতা সরকারের যোগাযোগ রয়েছে তা কিন্তু জানা গেছে। সঙ্গে সঙ্গে এসটিএফ এর কর্তারা তারা কিন্তু তাকে গ্রেপ্তার করার জন্য বেরিয়ে পড়ে। ঝাড়খণ্ডে সাহেবগঞ্জে গিয়ে অর্পিতাকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে আদালতে পেশ করা হবে, এবং আদালতে পেশ করার পর গোয়েন্দারা মনে করছে এই অর্পিতাকে সূত্র ধরে কিন্তু জানা যাবে যে এই অর্পিতার আন্ডারে কতজন রয়েছে। তার কারণ এরা কিন্তু এককভাবে কাজ করে না, এদের কিন্তু ইনস্টাগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন জায়গায় কোড ল্যাঙ্গুয়েজে কথা হয়, এবং তারপর কিন্তু বিভিন্ন ব্যক্তিকে অ্যাসাইন করা হয় বিভিন্ন কাজের জন্য। অর্থাৎ এই অর্পিতাও বিভিন্ন ব্যক্তিকে অ্যাসাইন করত। অর্থাৎ এরা কারা কারা এবং হানি ট্র্যাপের মাধ্যমে মূলত কি কি তথ্য এখনো তারা সংগ্রহ করেছে, যেগুলো গোয়েন্দাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর গোয়েন্দার এইটা জানতেই মরিয়া যে হামিম এবং অর্পিতা দুজনে মিলে এখনো পর্যন্ত কোন কোন তথ্য সংগ্রহ করেছে। তার কারণ তুমি জানো, হামিমের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার গতিবিধি নজর রাখতো। তাই স্বাভাবিকভাবে কিন্তু এই যে পুরো বিষয়টা, সেটা অর্পিতার সেখানে কি কি ডিটেলস রয়েছে, অর্পিতার কাছে কি কি তথ্য রয়েছে, গোয়েন্দারা কিন্তু বর্তমানে সেটা জানতে মরিয়া। ধন্যবাদ তোমাকে। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, আর সেই মেসেজের সূত্র ধরেই গোয়েন্দাদের জালে আইএসআই মদতপুষ্ট জঙ্গি হামিমের মূল লিঙ্ক দুবাই। খবর এসটিএফ সূত্রে, সেখানে এক আইএসআই এজেন্টকে মেসেজ করে হামিম। মুখ্যমন্ত্রীর গতিবিধি ফলো করবে কিনা মেসেজে একথা জানতে চায় হামিম। সেই মেসেজের সূত্র ধরেই গ্রেফতার হামিম মণ্ডল। আর কাদের হামিম মেসেজ করেছিল তাও জানতে তৎপর এসটিএফ। ব্যাপারটা হচ্ছে তদন্ত চলছে, তবে এটা ঘটনা যে একটা বড় কিছু ওরা করতে চাইছিল, তার অনেকগুলো কারণ রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাষ্ট্রবাদী সরকার হয়েছে, সেটা তো পশ্চিমবঙ্গে জিহাদিদের যা একটা এখানে স্থিতাবস্থা বা সুন্দর ব্যবস্থা হয়ে গেছিল সেটার পরিপন্থী। দ্বিতীয়ত, আমরা দেখেছি এই ককরোচ পার্টির আন্দোলন, সেটা কলকাতায় হোক বা দিল্লিতে হোক, সেটা কারা কন্ট্রোল করছিল। তো এই জিনিসগুলো ওদের মোটেও পছন্দের ব্যাপার নয়। তো ওরা একটা মেসেজ দিতে চেয়েছিল, এটা ওদের সার্ভাইভালের কোশ্চেন। এখন ইটস টু আর্লি টু কমেন্ট অ্যাকচুয়ালি কি ছিল। পুলিশ বা সিআরপিএফ এর নকল পোশাক পরে বাহিনীতে মিশে গিয়ে মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক। ধৃত জয়িশ জঙ্গি হামিমের ফোন ঘেটে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। অনলাইনে পুলিশ এবং সিআরপিএফ এর জওয়ানদের মতো পোশাক অর্ডার করেছিল হামিম। বাহিনীতে মিশলেই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া সম্ভব, তাই কি এই পোশাক কিনেছিল হামিম মণ্ডল? তদন্তে এসটিএফ।
রাজ্য এসটিএফের হাতে ধৃত হামিম মণ্ডলের কাছ থেকে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্যই পাওয়া যায়নি। তার মোবাইল ঘেঁটে যে তথ্য পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। তার মোবাইল থেকে দেখা গিয়েছে যে সে অনলাইনে পুলিশের ইউনিফর্ম এবং সিআরপিএফ বা বিএসএফ জওয়ানরা যে পোশাক পরে সেই ইউনিফর্ম অনলাইনে অর্ডার করেছিল। কেন অনলাইনে অর্ডার করেছিল তা নিয়ে রীতিমতো ভাবছেন তদন্তকারীরা। আর সেখান থেকেই তদন্তকারীরা মনে করছেন যে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী Z+ সিকিউরিটি পান এবং তার নিরাপত্তার দায়িত্বে যেহেতু সিআরপিএফ বিএসএফ জওয়ানরা থাকে এবং পুলিশ থাকে, তাহলে কি কোনোভাবে সেই ক্লোজ প্রক্সিমিটিতে পৌঁছে যাওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করার জন্যই সে এই পোশাক অর্ডার করেছিল। তার কারণ এই ধরনের পোশাক অর্ডার করার পেছনে আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না বলেই তদন্তকারীরা মনে করছেন। হয় পুলিশের পোশাক, না হলে সিআরপিএফের পোশাক পরে মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন উন্নয়নমূলক কাজে যান বা কোনো প্রশাসনিক কাজে যান, সেইখানে সিকিউরিটির যারা দায়িত্ব থাকে সেই তাদের মধ্যে ঢুকে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণের ছক থাকতে পারে এই হামিমের। সেই কারণেই সে অনলাইনে অর্ডার করেছিল বলে মনে করছে। শুধু তাই নয়, যে সেখানে যে থাকতো অর্থাৎ বর্ধমানে যে আবাসনে থাকতো সেখানে জিমেও ভর্তি হয়েছিল, রীতিমতো নিয়মিত শরীরচর্চা করতো। সেখান থেকেও তদন্তকারীদের অনুমান যে সে নিজেকে একজন সেনা জওয়ান বা পুলিশ অফিসারের মতো তৈরি করার চেষ্টা করেছিল, যাতে পুলিশের পোশাক বা সিআরপিএফের ইউনিফর্ম তাকে শ্যুট করে এবং তিনি যখন সেই যদি মুখ্যমন্ত্রীকে আক্রমণের ছক বাস্তবায়িত করতে যায়, তাহলে তাকে দেখে কোনোভাবে যাতে সাধারণ মানুষ হিসাবে মনে না হয়, কেউ যাতে গুনিয়ে না ফেলে। অর্থাৎ সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় নিজের লক্ষ্যে এগিয়ে চলছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধি যেমন তার কাছে ছিল, তার পাশাপাশি এই পোশাক অর্ডার করেও কিন্তু সে এগিয়ে যাওয়ার ছক করছিল। আর সেক্ষেত্রেই কি পাকিস্তানে সেই গ্যাংয়ের আদেশ ছিল, সেই গ্যাংয়ের অর্ডার ফলো করেই কি সেই পোশাক অর্ডার করছিল, নাকি তার আরও বড় কোনো পরিকল্পনা ছিল, সেটা জানার চেষ্টায় রাজ্য এসটিএফ। ক্যামেরা অরিত বসুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বর্ধমান। টার্গেট করেছে জঙ্গিরা, মন্তব্যের নারাজ মুখ্যমন্ত্রী। অতি সংবেদনশীল বিষয়, মন্তব্য করব না। এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। যা বলার এসটিএফ বলবে, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। It's a very sensitive issue. I am not passing any comment. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এভাবে বলা যায় না। প্লিজ ওয়েট। খুব চিন্তার ব্যাপার, এ নিয়ে সব রকম সাবধানতা অবলম্বন করা। ডেফিনেটলি ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং এনি থ্রেট টু দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ আ থ্রেট টু ওয়েস্ট বেঙ্গল। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে যদি কোনো থ্রেট থাকে, তাহলে সেটা পশ্চিমবঙ্গের ওপরেও থ্রেট। আমি চাইবো যে থারো ইনভেস্টিগেশন হোক। অ্যারেস্ট হয়ে গেছে আপনারা বলছেন, এটার সাথে যদি আরও কোনো ডিপ লিঙ্ক থাকে সেটাও যেন দেখা হয়। মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার জাইশ জঙ্গি। ধৃত হামিমকে কলকাতায় এনে জেরা। বর্ধমানের রেনেসা আবাসনে বেঙ্গল এসটিএফ এবং এটিএস এর অভিযানে গ্রেফতার জাইশি মোহাম্মদ জঙ্গি। 14 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাকিস্তান থেকে কি ষড়যন্ত্র, কার নির্দেশে নাশকতার ছক? জাইশ জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে উত্তরের খোঁজে পুলিশ এটিএস। মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার জাইশ জঙ্গি। ধৃত হামিমকে কলকাতায় এনে জেরা। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, ধৃত হামিম তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায়, নিয়ে এসে তাকে জেরা করা হচ্ছে, আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, হামিম মণ্ডল, যাকে মুখ্যমন্ত্রীর হত্যার ষড়যন্ত্রকারী হিসাবে এবং সন্দেহভাজন জঙ্গি আইএসআই এর মডিউলার হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা নিয়ে আসার পর মূলত তদন্তকারীরা জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে তার নেটওয়ার্ক কিভাবে তৈরি করছিল, কিভাবে তার সংগঠনটা শুধুমাত্র পিলখানা, হাওড়ার পিলখানা থেকেই বসে তৈরি করা শুরু করেছিল, নাকি বর্ধমানের আবাসনে গিয়ে শুরু করেছিল, নাকি তার আরো কোনো উদ্দেশ্য ছিল, এবং এই নেটওয়ার্কে কারা কারা যুক্ত রয়েছে। হাওড়া যখন সে ছিল, হাওড়াকেও যুক্ত করেছে, নাকি এই বর্ধমানের এবং বর্ধমান আশেপাশে এলাকাদের বিভিন্ন লোককে নিয়ে তার নেটওয়ার্ক তৈরি করছিল। সবকিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে জেরা শুরু হয়েছে। একই সঙ্গে ফান্ডিংটা কোথায় হচ্ছিল সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে যে যাবতীয় তথ্য মিলেছে, সেই তথ্য কোথা থেকে পাওয়া যাচ্ছে, তাহলে কি কোথাও প্রশাসনের সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে, এটাও কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছে জেরা করে। অর্থাৎ সব মিলে একটা বিষয় পরিষ্কার যে তদন্তকারীরা একদম শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে যে সে কোথাও উত্থানটা কিভাবে এবং সে কিভাবে নেটওয়ার্ক তৈরি করেছিল এবং যেই সঙ্গে আইএসআই মতো তদন্তকারীরা এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন। ধন্যবাদ তোমাকে।
এর আগে সরকারগুলো সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো, প্রেমপত্র যেত, কোনো অ্যাকশন হয়নি। আমাদের সরকার আসার পরে টেরোরিজমের যেখানে গড় আঁতুড় ঘরে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছি এবং সারা ভারতবর্ষে বহু নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একাধিক নেতার নামে বহুবার থ্রেট এসছে, চিঠি এসছে, ধমকি এসছে। আজ পর্যন্ত কিছু করতে পারেনি ওরা, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে এখানে। তো সেই জন্য যেখান থেকে এরকম হবে সে তার মূল শুদ্ধ উপড়ে ফেলবো আমরা যদি ভয়ে বাড়িতে ঢুকে যাই, সাধারণ মানুষ কী করে রাস্তায় বেরোবে? আমি তো টিএমসির টেরোরিজমের শিকার বহুবার হয়েছি, আমাকে কেউ আটকাতে পারেনি। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আর যতদিন ভগবান লিখে দিয়েছে না, তার 1 সেকেন্ড কম আমার আয়ু কেউ করতে পারবে না। হাওড়ার পিলখানায় থাকতো ধৃত জঙ্গি হামিম মণ্ডল। হাওড়ার গেঞ্জি কারখানায় কাজ করতো সে। 2 মাস আগে বর্ধমান গিয়েছিল। বর্ধমানের মন্তেশ্বরে বাড়ি হামিমের। পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিল হামিম। আইএসআই হ্যান্ডেলার হিসেবেও কাজ করতো হামিম। খবর সূত্রে হামিমের কাছ থেকে কলকাতা এবং আশেপাশের বেশ কিছু জায়গায় ধর্মীয় স্থানের ছবি, ম্যাপ পাওয়া গিয়েছে বলে এসটিএফ সূত্রের খবর। বর্ধমানের রেনেসা আবাসন থেকে হামিম মণ্ডল নামে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কিত একাধিক তথ্য, উদ্ধার হয়েছে ধর্মীয় স্থান সম্পর্কিত একাধিক ম্যাপ। ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ তাকে হেফাজতে নিয়েছে। বর্ধমান আদালতে তোলা হয়েছে এই হামিম মণ্ডল নামে সন্দেহভাজন জঙ্গিকে। জৈশে মোহাম্মদের যে হ্যান্ডলারের সঙ্গে এই হামিম মণ্ডলের সম্পর্ক ছিল বলে ইতিমধ্যে তথ্য প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। আর সেই হামিম মণ্ডল হাওড়ার এই পিলখানাতেই দীর্ঘদিন গেঞ্জি কারখানায় কাজ করতো বলে ইতিমধ্যে তদন্তকারীদের তথ্যে উঠে এসেছে। সে এখানে নাম ভারিয়ে থাকতো, একাধিক ফ্ল্যাটে সে ভাড়া নিয়ে ছিল বলেও ইতিমধ্যে তদন্তকারীর তথ্যে প্রমাণসহ উঠে এসেছে। মূলত সে পিলখানা দাঁড়িয়ে আছে আমার সহকর্মী কুণালকে হলো দেখানোর জন্য। এই সেই এলাকা যেখানে গেঞ্জি কারখানায় এই হামিম মণ্ডল কাজ করত এবং এখান থেকে বর্ধমানে মন্তেশ্বরে যায়, সেখানে রেনেসা আবাসনে সে থাকতে শুরু করেছিল। এবং যেটা তদন্তকারীরা জানতে পাচ্ছেন, সেখানে থেকে নিজের মডিউলার তৈরি করতে থাকে, নিজের নেটওয়ার্ক তৈরি করতে থাকে, কিভাবে সংগঠন সাজাবে সেটাও সেই আবাসনে বসেও সে তৈরি করে। তবে শুধু বর্ধমানে নয়, তদন্তকারীদের কাছে তথ্য উঠে এসেছে এই পিলখানায় বসেও সে নিজের নেটওয়ার্ক তৈরি করেছিল। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, পিলখানা, হাওড়া। আমি যতদূর জানতাম ও পড়াশোনা করে মানে কলেজে ভর্তি হয়েছিল, তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে নাকি আমি ঠিক বলতে পারবো না। ওর বাবা ডায়াগ্রাফ কোম্পানিতে কোনো একটা চাকরি করতো। কখনো কোনো সন্দেহ হচ্ছে আপনাদের দেখে? না, আমাদের দেখুন দেখার মতো অত কিছু নেই। সন্দেহ বলতে ও সেরকমভাবে ফোকাস নিয়ে দেখেছি বা কথা বলেছি সেটাও তো বলিনি যে সন্দেহ জানবো বা করবো। ঠিক আছে, এবার ও কি করছে সেটা ওর ম্যাটার। না না না, যোগাযোগ কিচ্ছু নেই। আপনি যাকে এখানে আসলে সবাই তো দেখতে পেতো না, পরবের মধ্যে এলো তখন দেখতাম একটু মোবাইল নিয়ে গেম খেলতো আর তাছাড়া আদার্স কোনো কথাবার্তা সেরকম হতো না। না না না, সন্দেহ কোনো অবকাশ ছিল না। আর একটু যেহেতু নন বেঙ্গলিতে কথা বলতো, কথা বলে অতটা কমফোর্টেবল হতো না বলে কথাও সেরকম বলা হতো না। ওরা আলাদাই থাকে, ওরা সব কলকাতাতেই থাকে, কলকাতাতেই বিয়ে হয়েছে, কলকাতাতেই থাকে। বীরভূমে তরুণীর সূত্র ধরে বর্ধমান থেকে জালে জয়ীশ জঙ্গি হামিম। মন্তেশ্বরের কুসুম গ্রামে আসল বাড়ি জঙ্গি হামিম মণ্ডলের। বাবার নথি দেখিয়ে বর্ধমানের রেনেসা আবাসনে ফ্ল্যাট ভাড়া নেয় হামিম। সপ্তাহে মাত্র একবারই ফ্ল্যাটে আসতো হামিম মণ্ডল। খবর স্থানীয় সূত্রে। বীরভূমে এক তরুণীর সঙ্গে নিয়মিত চ্যাট, ভিডিও কল করতো হামিম। সেই তরুণীর সূত্র ধরেই গতকাল বর্ধমানে আবাসনের জিম থেকে আটক করে হামিমকে গ্রেপ্তার করে পুলিশ এবং এসটিএফ। হামিম পড়াশোনা করে বাবার সাথে ব্যবসায় এখন জড়িত আছে। লেভেল প্রিন্টার টাপেটা এইসবে। ওটা কলকাতাতে। ওই 24 বছর বয়স, ওর নিজের কর্মে ওখানে থাকে। তবে যেটা ওর নিজের বাইক ঠিকমতো নিজেও চালাতে পারে না, এত ভীতু ছেলে। এবার এটা শুনছি, এটা শুনেই অবাক হচ্ছে। কি কোথা থেকে কি হয়েছে স্যার কি করে বুঝবো, বুঝতে তো পারছি না। নিউজে দেখছি এটাই। পুলিশ ঢুকলো বাড়িতে, তখন বলিনি। তারপর ভাইপোটাকে জিজ্ঞেস করলো, তখন বলছে ও এরকম জঙ্গি গোষ্ঠী দিয়ে কেস দিয়ে খুব তুলে নিয়ে গিয়েছে। আপনি সে কী রে, আমি শুনি তো অবাক হয়ে, সে কথা নয়। যাই হোক, সেরকম ছেলে তো নয়ও। আর বাচ্চা ছেলে তো, 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই। আর কলকাতাতেই জন্ম। মোবাইল খুব ঘাঁটতো, এমনি ভূতটাই এখান থেকে যায়নি। মোবাইল খুব ঘাঁটতো, ওর জন্য ওর বাবা খুব বকে। ওদের ভাষাটাই হিন্দি,
ওর ভাষাটাও হিন্দি, ওর মা হিন্দি, মানে বিহারি আর কি। হামিমের গ্রেপ্তারের দিন পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার 4 জঙ্গি। আইএসআই এবং জৈশ যোগ সন্দেহে 4 জনকে ধরল পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স সেল। পাঞ্জাব পুলিশ সূত্রের খবর, জৈশ নেটওয়ার্ক বিস্তারের দায়িত্বে ছিল 4 জন। উত্তর এবং পূর্ব দিয়ে যাচ্ছিল। পাঞ্জাব সহ উত্তর ভারত এবং পূর্ব ভারতে বেশ কিছু অংশে নেটওয়ার্ক তৈরি এবং মডিউলের জন্য টাকা তোলা ছিল টিমের কাজ। টিমের 2 জন পূর্ব ভারতেও রয়েছে। বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া হামিমও জঙ্গি নেটওয়ার্ক দেখত। পাঞ্জাবে গ্রেপ্তার হওয়া 4 জনের সঙ্গে হামিম যোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দেশ জুড়ে নেটওয়ার্ক তৈরির কাজ করত জেরায় দাবি 4 জনের। স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক ছিল বলে অনুমান পুলিশের। পাঞ্জাব পুলিশ সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্ত এবং নেপাল সীমান্তে কাজ করত নেটওয়ার্ক। সীমান্তের খোলা অংশ দিয়ে টাকা এবং অস্ত্র আসত দাবি পাঞ্জাব পুলিশের।